ছেলেটা আমাকে জোর করে ধর্ষণ করতে চেয়েছিল, আর তুমি তাকে এই বাসায় আশ্রয় দিয়েছো? ছি বাবা, ছি। এই ঝড়ের রাতে অসহায় ছেলেটাকে আশ্রয় দিলাম। আর সে কি তোর সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল? আমি তো আগেই বলেছিলাম এই ছেলের চরিত্র ভালো না। এখনো কি নিচে আছে নাকি? সবকিছু চুরি করে নিয়ে পালালো। আমি এখন গিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব বলেই নিচে চলে আসলাম। মা, আইডিয়াটা ভালোই ছিল। হ্যাঁ, তাই বলে তুই নতুন জামাটা ছিঁড়তে গেলি কেন? আমার মেয়ের সাথে জোর জবরদস্তি করে আরাম করে ঘুমানো হচ্ছে। দাঁড়া, তোর আমি ব্যবস্থা করছি। পাশে ফুলদানিটা ছিল, সেটা উঠিয়ে দিলাম, মাথায় একটা বাড়ি। মা গো! ও, মরে গেলাম! ও, আমার মাথা থেকে প্রচুর রক্ত বেরিয়ে যেতে লাগলো। লোকটা আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু কেন? আমি কি করেছি? কিছুই বলার নেই। বিপদের সময় প্রকৃত মানুষ চেনা যায়। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিকে অন্ধকার। ঠান্ডায় গাটা ছমছম করছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। হঠাৎ হঠাৎ জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। তারপর কিছু মনে নেই আর। যখন চোখ খুললাম তখন আবছা আবছা ছায়া দেখতে পেলাম একটা মেয়ে আমার মাথায় হাত পায়ে তেল মালিশ করে দিচ্ছে। কিন্তু কিন্তু আমি কোথায়? আপনি ঠিক আছেন? আমি তো ভয় পেয়ে গেছিলাম, কারণ কাল রাত থেকে আপনার হুঁশ নেই, মাথা থেকে রক্ত বের হচ্ছিল। আপনাকে রাস্তায় পড়ে থাকতে দেখে মা আপনাকে এখানে নিয়ে আসে। মেয়েটার কণ্ঠটা খুবই নরম আর মিষ্টি, কিন্তু মুখটা কাপড়ের আড়ালে ঢাকা আছে। মা, মা, মানুষটার হুঁশ এসেছে। সঙ্গে সঙ্গে একটা মহিলা দৌড়ে আসলো। তুমি ঠিক আছো তো বাবা? হুম। তোমার এই অবস্থা কেমনে হলো? কাল রাতে আমার গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে যায়, তখন কিছু ডাকাত আমার পিছনে পড়ে যায়। প্রাণ বাঁচাতে একটা মানুষের বাসায় আশ্রয় নিই, কিন্তু সেখানে বেশিক্ষণ থাকা হলো না। তারা আমার উপর অত্যাচার করতে থাকে। তারপর তাদের কথাগুলো সবগুলোই বলতে লাগলাম। ইস, মানুষটা এতটা নিচে কিভাবে নামতে পারে? বাবা, তোমাকে খাওয়ানোর মতো আমার কিছুই নেই। কথাটা বলতে বলতে খেতেই ফেললো। আপনি প্লিজ কাঁদবেন না, আমার খিদে পায়নি। মানিব্যাগটা তো গাড়িতে আছে, হাতে একটা টাকাও নেই। আপনাদের কাছে একটা ফোন হবে? আমরা ঠিকমতো দুবেলা খেতে পারি না, আবার ফোন কিনবো কিভাবে? ওকে, আমি যে কিভাবে আপনাদের ঋণ পরিশোধ করবো তা আমি ভেবেই পাচ্ছি না। এটা তো আমার কর্তব্য ছিল। আজ তাহলে আমি আসি। কোথায় যাবেন আপনি? বাসায় যাব, তবে হ্যাঁ, আবারও আসবো আপনাদের বাসায় বলেই তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। রাস্তায় একটা অটো নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে মাকে ডাকাডাকি শুরু করলাম। মা, মা! কি হয়েছিল তোর? আর তোর ফোন বন্ধ কেন? আর মাথা থেকে রক্ত পড়ছে কেন? আমি মাকে সবকিছু খুলে বললাম। কি? তারা তোকে বিনা অপরাধে মেরেছে? আমি তাদের ছাড়বো না। মা ছাড়ো এসব, একটা কথা বলবো। হ্যাঁ, বল। আমাকে 5 লাখ টাকা দাও তো, আমি ওই ভদ্র মহিলাটাকে দিয়ে আসবো। ওদের খুব অভাব, ঠিক মতো খেতেও পায় না। ও, এই কথা? আচ্ছা, দিব। এখন ভিতরে এসে রেস্ট নে। এইভাবে 5 দিন কেটে গেল। আমি এখন পুরোপুরি সুস্থ। সুন্দর করে সেজে গুজে কুষ্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ সেখানে রয়েছে তারা। সাইদ, তাড়াতাড়ি বাসায় আসবি। তোর বাবার মামাতো বোন আর তার স্বামী ও তার মেয়েরা আসবে। আচ্ছা মা, এখন আসি বলে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। কয়েক ঘন্টা পরে সেখানে পৌঁছেও গেলাম। সেখানে যেতে আমি পুরো অবাক। আমি কাকে দেখছি? পুরোই পরীর মতো দেখতে। তখনই মেয়েটা আবারও তার মুখটা ঢেকে ফেললো। আপনি এসেছেন? হুম। ওয়াও, আপনাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। আর এটা কি আপনার গাড়ি? ভিতর যেতে বলবেন না? আসেন। মা, দেখো কে আসছে। বাবা, তুমি আসছো? ভিতরে বসো। হুম। বাবা, তুমি তো বড় ফ্যামিলির ছেলে, এই গরিবের বাড়িতে খারাপ লাগছে, তাই না? ছি ছি, এ আপনি কি বলছেন? আমি বড় ফ্যামিলি ছেলে, কে বললো আপনাকে? তুমি যে গাড়িটাতে এসেছো তা দেখেই বোঝা যায়। গাড়িটা এনে মনে হয় ভুল করলাম। আমি মনে মনে ভাবতে থাকলাম, কি কি যে বলেন না। এটা তো সামান্য একটা কার, এই মাত্র 15 কোটির মতো হয়তো দাম। 15 কোটি টাকা? হুম। আচ্ছা, আমি যে জন্য এসেছি, এই নিন 5 লক্ষ টাকা। এইগুলো দিয়ে বাসাটা মেরামত করবেন আর মন মতো খাবেন। এত টাকা তুমি আমাদের দিচ্ছ?
আমরা সারা জীবনেও তোমার কথা ভুলবো না। ভুলতেও হবে না, আমি খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব দিয়ে আসবো। আমি মনে মনে এটা ভাবতে থাকলাম। আজ তাহলে আসি আমি, কারণ বাসে মেহমান আসবে তো। আর অন্যদিকে আমার মা বলে উঠল, আরে আপনারা চলে এসেছেন? জি। ওয়াও, এত সুন্দর বাড়ি, পুরো রাজমহলের মতো। এত সুন্দর বাড়ি তো কখনো দেখিনি। একটা BMW গাড়িও রয়েছে। ভেতরে বসেন। তারা ভেতরে এসে ওয়াও, বাইরেটা যতটা সুন্দর তার থেকেও ভেতরে আরো সুন্দর। কি খাবেন? আজ প্রথম আসলেন। কিছু না, কেমন আছেন? আর আপনার ছেলে কই? একটা কাজে গেছে, এখনই আসবে। এ হলো তামান্না, আমার একমাত্র মেয়ে। ও, খুব সুন্দর তো মেয়েটা। আমার ছেলেটাও খুব ভদ্র। এই বাড়িটা তার টাকা দিয়ে বানানো। মাসে 1 লাখ টাকা ইনকাম করে। আন্টি কই সে? আমি তাকে একবার দেখতে চাই। তখন গাড়ির আওয়াজ শুনতে পেলাম। এই তো চলে আসছে। গাড়ি থেকে নামতেই এটা আমি কি দেখছি? কে এই ছেলে? এটা হতেই পারে না। তামান্না, এই সেই ছেলে না যে তোকে জোর করে ধর্ষণ করতে চেয়েছিল? হ্যাঁ বাবা, এটাই তো সেই ছেলেটা, কিন্তু এখানে এই ছেলেটা কি করছে? কে এই ছেলেটা? কেন, আমার ছেলে। কথাটা শুনতেই তামান্নার বুকটা ধড়ফড় করতে লাগলো। ছেলেটাকে তো সেদিন ভিখারির মতো দেখাচ্ছিল। আর সেই ছেলেটা নাকি এই বিশাল বাড়ির মালিক। আমরা একটু আড়ালে দাঁড়িয়ে পড়লাম যাতে আমাদের দেখতে না পায়। গাড়ি থেকে নামতেই মনে হলো কেউ আড়াল থেকে দেখছে আমায়। তোর এসবকে আমি কি ভাবছি? আমি আর মা ছাড়া কি আছে এই বাসায় যে আমায় আড়াল থেকে দেখবে? আম্মু কই গেলা? খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। তুই হাত মুখ ধুয়ে টেবিলে বস, আমি খাবার নিয়ে যাচ্ছি। আপনারা বসেন না, এভাবে দাঁড়িয়ে থাকবেন না। হুম। মার কথায় তো ওই দিন বাবার সামনে মিথ্যে অভিনয় করেছিলাম যে এই ছেলেটা আমায় রেপ করতে চেয়েছিল, কিন্তু আজ আমি তো মনে হয় ধরা পড়ে যাব। আম্মু আমাকে খাবারটা দিয়েই চলে গেল। ইস, একটা যদি বউ থাকতো না তাহলে কত আদর করে খাইয়ে দিত। মা তো ফুরুত ফুরুত করে হারিয়ে যাচ্ছে। ভাবি, একটা কথা বলার ছিল। বলেন। তামান্না আর সাঈদের বিয়ে দিলে কেমন হয়? এতে আমাদের সম্পর্কটা আরো সুন্দর হবে। এই বিষয়ে একটু ভাবতে হবে। তবে এমন একটা লক্ষ্মী মেয়ের যে ঘরে বিয়ে হবে, তার স্বামীটা খুবই ভাগ্যবান হবে। আচ্ছা, সত্যি কি সেদিন সাইদ তামান্নার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল? না, সবকিছু কেমন জানি রহস্য মনে হচ্ছে। ছেলেটাকে দেখে তো এমন মনে হচ্ছে না। আপনারা বসেন, আমি সাইদকে নিয়ে আসতেছি। খাওয়া শেষ করে রুমে বসে ফ্রি ফায়ার খেলছিলাম, তখনই মা আসলো। সবসময় দেখি ফোনটা নিয়ে পড়ে থাকিস, অল্প দিনে চোখগুলো নষ্ট করে ফেলবি। চল, তোর ফুপুরে এসেছে, ওদের সাথে পরিচয় করিয়ে দেই। আর হ্যাঁ রে, তোর ফুপুর মেয়ে তামান্নার কিন্তু তোকে খুব পছন্দ। ওরা তোর সাথে তার বিয়ে দিতে চায়। তামান্নার নামটা শোনার পর সেই বৃষ্টিতে ভেজা রাতের কথা মনে পড়ে গেল। কি হলো, চল নাকি এভাবে বসে থাকবি? যাচ্ছি। এরপর আম্মুর সাথে যেতেই মেজাজটা বিগড়ে গেল। এরা এখানে কি করছে? কারণ এরা তো মানুষ রূপী অমানুষ। তবুও নিজের আগে কন্ট্রোল করলাম। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হাই, আমি তামান্না, তুমি? মানুষ রূপী রাক্ষস। তুই এইভাবে কেন মেয়েটার সাথে কথা বলতেছিস? আন্টি, সাইদ মনে হয় মজা করতেছে। একটাবার সুযোগ পাই, হাড়ে হাড়ে টের পাবেন আমি কি জিনিস। তামান্না, আমার সাথে এদিকে আয় তো। তামান্নাকে বাইরে নিয়ে এসে, তামান্না সত্যি করে বল, ওই রাতে কি হয়েছিল? একটুও মিথ্যা বলার চেষ্টা করবি না। আমি বাবাকে খুব ভয় পাই, তাই বলে দিলাম। বাবা, ওই রাতে সাইদকে যেন তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তার জন্য মা আমাকে বলেছিল আমি যেন তোমায় বলি যে সে আমাকে রেপ করতে চেয়েছিল। সমস্ত শক্তি দিয়ে দিলাম গালে একটা ঠাস করে জোরে থাপ্পড়। ছি, তোর লজ্জা করলো না এমন একটা ভদ্র ছেলেকে ধর্ষকের উপাধি দিতে? আমি বড় ভুল করে ফেলেছি রে, না জেনে মাথায় আঘাত করে ফেলেছি। মা, আমি তামান্নার সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। বাবা, তুমি বসো, আমি তামান্নাকে নিয়ে আসছি বলেই বাইরে এসে তামান্নাকে বললাম, দেখ তামান্না, এই ছেলেকে যেভাবেই হোক, ছলে বলে কৌশলে যদি তুই একবার বিয়ে করতে পারিস তাহলে এই সমস্ত সম্পত্তি তোর। তারপর খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলবি। তারপর থেকে এই বিশাল বাড়িটা শুধুই তোর।
আচ্ছা মা, চেষ্টা করব, যদি মিথ্যি মায়ে ভাসাতে পারি। নিয়ে আসছি তামান্নাকে। কি কথা বলার আছে বলো, আমরা বাইরে যাচ্ছি। সবাই বাইরে যাওয়ার পর দেখো, আমি যখন তোমায় প্রথম দেখেছিলাম তখনই ভালোবেসে ফেলেছিলাম। বিশ্বাস করো, তার জন্য আমি বাবাকে সে কথা বলেছিলাম, যাতে বাবা মান সম্মান রক্ষার্থে আমাদের বিয়েটা দিয়ে দিত। তোমাদের আবার মান সম্মান? একটা কথা ভালো মতো কান খুলে শুনলাম, এই বাড়ি থেকে যদি এক্ষুনি বেরিয়ে না যাও তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর হ্যাঁ, তোর মতো চরিত্রহীন মেয়েকে আমি বিয়ে করব, এটা কল্পনাতেও ভাবিস না। অপমান করছো আমায়? হ্যাঁ হ্যাঁ করছি, এখনই বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি অন্য জীবনে ভালোবাসি আর তাকে বিয়ে করব, এই বলেই চলে আসলাম। যাকেই ভালোবাসো না কেন, বিয়ে আমাকেই করতে হবে, তার ব্যবস্থা করে রেখেছি। এরপর জানি না কি হলো, রাতে বাসায় এসে দেখি তারা আর নেই। যাক, শান্তি পেলাম। আম্মু, তুমি যদি আর কখনো তাদের এই বাসায় নিয়ে এসেছো তাহলে ওই দিনই হবে আমার এই বাড়িতে শেষ দিন। সাইদ, কি হয়েছে তোর? তাদের দেখার পর থেকে এমন করছিস কেন? আম্মু, সব কথা বলা যায় না, কিছুটা বুঝেও নিতে হয়। বলেই দরজাটা লাগিয়ে শুয়ে পড়লাম। এইভাবে রাত ঘনিয়ে এলো, স্বপ্নে শুধুই ওই মেয়েটার মুখটা ভেসে আসছে। আমি মনে হয় তাকে ভালোবেসে ফেলেছি। সারা রাত আর কথা ভেবে পার করে দিলাম। সকালবেলা তাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সেখানে যেতে যা দেখলাম তা দেখার অবস্থাতেই ছিলাম না। মেয়েটার বাসা কে জানি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং তাদের কোথাও দেখতে পাচ্ছি না। পাশ দিয়ে একটা বৃদ্ধ মহিলা যাচ্ছিল। আবার এই যে শুনুন, এই বাড়িতে যারা থাকতো তারা কোথায়? এই বাড়ির মালিক তাড়িয়ে দিয়েছে। তারা এই বাড়িটা কিনতে চেয়েছিল, কিন্তু সময় মতো টাকা দেয়নি বলে তাড়িয়ে দিয়েছে। তারা কোথায় গেছে বলতে পারবেন? না, আমি কিভাবে বলবো? আমি কি করব এখন? কোথায় খুঁজবো তাদের? কোথায় গেল তারা? সারা দিন সারা শহরটা তাদের খুঁজলাম, এমন কোথাও বাদ দিইনি যেখানে তাদের খুঁজিনি। হঠাৎ রাস্তার মাঝে প্রচুর জ্যাম লেগে গেল। সবাই দাঁড়িয়ে কি জানি দেখছে। গাড়ি থেকে নেমে আমিও দেখতে গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ সে ভদ্র মহিলাটা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, আর পাশে বসে মেয়েটা বসে বসে কাঁদছে। আমি দৌড়ে গিয়ে মহিলাটার পাশে বসলাম। কি হয়েছে আপনার? আর এগুলো কিভাবে হলো? বাবা তুমি এসেছো, যাক এখন নিশ্চিন্তে মরতে পারবো। বেঁচে থাকতে কখনো মেয়েটাকে সুখে রাখতে পারিনি। কথা দাও, আমার মেয়েটাকে দেখে রাখবে তুমি। কথা দিলাম সব সময় যত্নে রাখবো। কথাটা বলার সাথে সাথে তিনি তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করলেন। খুব কষ্ট হচ্ছে না জন্য, আমি এখানে থেকেও কিছু করতে পারলাম না। মেয়েটা তার মায়ের পাশে বসে প্রচুর কাঁদছে। আর কাঁদবে নাই বা কেন? পৃথিবীতে তার আপন বলতে তো তার মাই ছিল। ততক্ষণে পুলিশ চলে এসেছে। এই যে ওঠো, এভাবে কাঁদলে তো তিনি আর ফিরে আসবেন না। মেয়েটা কোনো রেসপন্সও নেই, আচুপ তো। এইভাবে হবে না, তাই তার হাতটা ধরে দাঁড় করালাম। কেঁদে কেঁদে মেয়েটা একবারে চোখগুলো লাল করে ফেলেছে। এখন চলো এখান থেকে। না, আমি মা ছাড়া কোথাও যাব না। আমাকে ছাড়ুন, আমি মার কাছে যাব। দেখছো তো, পুলিশ তোমার আম্মুকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আমরা তো সেই গাড়িতেও যেতে পারবো না, তাই তুমি আমার সাথে যাবা। আর তোমার আম্মু কি বলেছিল মনে নেই? আছে। তাহলে গাড়িতে বসো। এরপর মেয়েটাকে গাড়িতে বসিয়ে দিয়ে আমিও বসে পড়লাম। মেয়েটা মনে হয় সকাল থেকে কিছুই খায়নি, তাই একটা বড় রেস্টুরেন্টের সামনে এসে গাড়িটা দাঁড় করালাম। এটা আমরা কোথায় আসলাম? তুমি তো সকাল থেকে কিছুই খাওনি, তাই এখানে তোমাকে কিছু খেতে নিয়ে এসেছি। আপনি কিভাবে বুঝলেন যে আমি সকাল থেকে কিছুই খাইনি? সেটা অজানায় থাক, এখন ভিতরে চলো। এই হোটেলের একটা গুণ রয়েছে, এখানে পার্সোনাল রুম পাওয়া যায়, তাই আমিও একটা রুম বুক করলাম। ফ্রেশ হয়ে নাও, আমি ততক্ষণে কিছু খাবার অর্ডার করি। মেয়েটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে ভাত আর চিকেন ফ্রাই অর্ডার করলাম। তখনই মেয়েটা বলল, এটা কি হচ্ছে দেখুন, পানি নিজে থেকে পড়তেছে। আরে এটা ঘোরালে আবার বন্ধ হয়ে যাবে। তারপর সেখানে দাঁড়িয়ে সব কিছু শিখিয়ে দিলাম। মেয়েটা যখন তার মুখ থেকে কাপড়টা সরলো তখন আবারও তার উপর ক্রাশ খেলাম। এত সুন্দর একটা মানুষ কিভাবে হতে পারে? মেয়েটা আবার তার মুখটা ঢেকে ফেললো। এখন ভাতগুলো খেয়ে নাও। না, খিদে পাইনি। তা বললো তো হয় নাকি? হ্যাঁ, কিছু তো অন্তত খাও। না, আমি খাবো না। এইভাবে হবে না, আমাকে কিছু করতে হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, এই নাও, আমি খাইয়ে দিচ্ছি। হাঁ করো। মুখটা না খুলে আর থাকতে পারলাম না। তিনি খুব আদর করে খাইয়ে দিচ্ছিল। অপরদিকে ওই যে ছেলেটা সকালবেলা বের হয়েছে, দিন গড়িয়ে রাত হয়ে গেল, এখন ফিরছে না কেন? তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো? অন্যদিক থেকে, হ্যালো, আপনার সাথে জরুরি কথা রয়েছে। কে আপনি?
আমি কি সেটা বড় কথা নয়, আপনার ছেলে আজকাল পতিতালয়ে আসতে শুরু করেছে। আজ পতিতালয় থেকে একটা মেয়েকে নিয়ে যাবে। হ্যালো, কে আপনি? কথাটা বলার আগেই কলটা কেটে দিল। কথাটা শোনার পর টেনশনে পড়ে গেলাম। আমার সাইড তো এরকম ছিল না। তাহলে কে এই মেয়ে যে এই কথাটা বললো? মেয়েটাকে খাইয়ে দিলাম। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম আদ্রিতা। বাহ, খুব সুন্দর নাম তো। তারপর মেয়েটাকে নিয়ে বাসায় চলে আসলাম। এটা আমরা কোথায় এসেছি? এটা আমার বাসা। এত বড় বাড়ি, আমার তো স্বপ্নের মতো লাগছে। আচ্ছা, আমরা মায়ের কাছে কখন যাব? কাল সকালে। গাড়ির শব্দ পেয়ে বাইরে এসে যা দেখলাম তা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তার মানে সাইদ সত্যিই খারাপ হয়ে গেছে। ছি, কখনো ভাবতেও পারিনি সাইদ এমন কাজ করবে। ভিতরে চলো। এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? তখনই মা বলতে শুরু করলো, কে এই মেয়ে? আর এত রাতে তোর সাথে কি করছে? মা, এ হচ্ছে আদ্রিতা, আর এই আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। ছি, লজ্জা করে না বাসায় একটা পতিতা নিয়ে আসতে? তোর কি লজ্জা শরম সব পুড়ে খেয়েছিস? তোর চরিত্র যে এতটা খারাপ আমি আগে জানতাম না। আম্মু, তুমি সব কি বলছো? ও পতিতা কেন হতে যাবে? এর মতো ভদ্র মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর তুমি কিনা তার চরিত্রে দাগ বসাচ্ছ। তুই আমার ছেলে বলতেই লজ্জা করে। কে করবে তোকে বিয়ে? মাথাটা একদমই গরম করে দিয়েছে আম্মু। কি আজে বাজে বকছো আম্মু? অদৃষ্টা তো কেঁদেই দিয়েছে। আম্মু, তুমি যদি আরেকটা বাজে বাজে কথা বলো তাহলে আমাকে এই বাড়ি ছেড়েই চলে যেতে হবে। কেননা আমি এসব কথা শোনার জন্য মেয়েটাকে আনিনি। থাক তুই মেয়েটাকে নিয়ে, আমাকে মা বলে ডাকবি না। আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের মাঝে কাটা হয়ে থাকতে পারবো না। আমি যতদিন বেঁচে রয়েছি ততদিন আমার সাথে থাকবে। এদের সমাজ কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা, পতিতা কাকে বলে? মেয়েটা অ্যাকচুয়ালি কোনোদিন বাড়ি থেকে বেরিয়ে হয়নি, তাই হয়তো পতিতা কাকে বলে জানে না। ওই যে কোনো ছেলে যদি কোনো অপরিচিত মেয়েকে নিয়ে আসে তখন তাকে পতিতা বলে এমনিতেই। ও, এরপর তাকে আমার রুমে নিয়ে আসলাম। অন্যদিকে হ্যালো আন্টি, বলো তামান্না। আমি সাইদকে ভালোবাসি আর তাকেই বিয়ে করতে চাই। এটাই সুযোগ সাইদের সাথে তামান্নার বিয়ে দেওয়ার। যেভাবেই হোক তামান্নার সাথে বিয়েটা দিতেই হবে মনে মনে। আচ্ছা, তাই হবে। তুমি বিয়ের প্রস্তুতি নাও, আমি সাইদকে রাজি করাচ্ছি। ইস, আমি তো ভুলে গেছিলাম যে তুমি এক ড্রেস এসেছিলে। এখন তোমার ড্রেস কই পাবো? থাক, লাগবে না, এটাতেই হবে। আপনার রুমটা তো খুব সুন্দর। দেখতে হবে না কার রুম? আচ্ছা, রাত তো অনেক হয়ে গেল, এবার ঘুমোতে হবে। আর না, কাল সকাল সকালে উঠতে দেরি হবে না হলে আবার। আমি আপনার সাথে ঘুমাতে পারবো না। ওরে পাগল, আমি কি বলেছি আমার সাথে ঘুমাতে? তুমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় ঘুমাচ্ছি। এরপর মেয়েটাকে বিছানায় শুয়ে দিয়ে গায়ে একটা চাদর ঢেকে দিলাম, কেননা রুমে এসি চলছে, মাঝরাতে ঠান্ডা লাগবে। এরপর আমিও গিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছে বুকের উপর কোনো ভারী কিছু শুয়ে আছে। ঠিক তখনই ভূত আত্মার কথা মনে হয়ে গেল। তাহলে কি আমাকে কোনো ভূতে ধরেছে? না না, এগুলো দেখতে হচ্ছে। এরপর আমি যা করলাম তা আমি একদমই বিশ্বাসই করতে পারছি না, কারণ আদ্রিতা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কিন্তু কেন? একটু বিষয়টা ভাবাচ্ছে। তখনই বাইরে বৃষ্টি পড়ার আওয়াজ শুনতে পেলাম, সাথে বজ্রপাতেরও। তার মানে আদ্রিতা ভয় পেয়ে জড়িয়ে ধরেছে। যাক, ভালোই লাগছে। এইভাবে রাতটা কেটে দিনের আলো ফুটলো। কিন্তু মেয়েটা কোথায় গেল? তাহলে কি ওটা স্বপ্ন ছিল নাকি একবার বলবো? থাক, তখন মন খারাপ করবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আদ্রিতার জন্য কিছু নাস্তা নিয়ে আসলাম। আদ্রিতাকে নিজের হাতে দিয়ে বললাম, আমি একটু কাজে বাইরে যাচ্ছি, আমি যতক্ষণ না বাড়ি আসছি তুমি রুম থেকে বের হবে না। কিন্তু আমরা মার কাছে কখন যাব? আমি আসলেই তারপর বাসা থেকে বের হয়ে গেলাম। কিন্তু মেয়েটাকে একা রেখে যেতে কোথাও মন যাচ্ছে না, তাই রাস্তা থেকে আবার গাড়িটা ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এরপর বাসায় এসে যা দেখছি তা তো বিশ্বাসই হচ্ছে না। আম্মু এমন করতে পারে? সাইদ বাড়ি থেকে বেরিয়েছে, এটাই সুযোগ মেয়েটাকে তাড়ানোর। এই মেয়ে, তোর লজ্জা করলো না একটা অবিবাহিত পরপুরুষের সাথে রাত কাটাতে? তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? ছি, তোদের মতো মেয়েদের জায়গা হলো পতিতালয়। কিছু বলতে পারছি না, আর কোনো কিছু মুখেই বা বলবো, কারণ আমরা নিজ জাতির মানুষ, সকলের কাছে অবহেলিত। তাই চুপচাপ মাথা নিচু করে সব শুনেই যাচ্ছি। কি হলো, কথা মাথায় ঢুকছে না? এই মুহূর্তে বেরিয়ে যা বাড়ি থেকে। দেখে তো মনে হচ্ছে ফকিন্নির মেয়ে। বাহ মা বাহ, অনেক বলে ফেলেছ। সাইদ তো বাইরে গিয়েছিল, কখন আসলো? আমার তো তোমাকে আম্মু বলে ডাকতেও ঘৃণা হচ্ছে মা। তোমাকে না বলেছি আদ্রিতাকে কিছু বলবে না? কেন বলবো না?
কি হয় মেয়েটা তোর? আমার যেই হোক না কেন, তুমি আর একবার যদি আদ্রিতাকে কিছু বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাটা বলি আদ্রিতাকে নিয়ে রুমে চলে আসলাম। সাইদ তো এরকম ছিল না, নিশ্চয়ই মেয়েটা কিছু খাইয়েছে আমার ছেলেটাকে। তখনই তামান্নার ফোন। হ্যালো আন্টি, কেমন আছেন? ভালো আর কই, এই মেয়েটার জ্বালায় বাঁচি না। আরে আন্টি, এত টেনশন করলে তো শরীর খারাপ হবে। এই টেনশনে যে মাথা থেকে নামতেই চাইছে না। আন্টি, এই টেনশনটাই যদি বেঁচে না থাকে? মানে? আন্টি, যদি মেয়েটাই না বেঁচে না থাকে তাহলে সাইদার মেয়েটার সাথে থাকবে কিভাবে? আমি বলি কি, আপনি আজ রাতে সাইদার মেয়েটার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। আপনি যেহেতু ওর মা, ও আপনাকে নিশ্চয়ই মাফ করে দিবে। তারপর এক গ্লাস দুধের সাথে বিষ মিশিয়ে মেয়েটাকে কোনো মতে খাইয়ে দিবেন, তাহলেই কাজ শেষ। বাহ, খুব সুন্দর বুদ্ধি তো। আমার কথা কিছু মনে করিও না, উনি অমনি। না, কিছু মনে করিনি। তবে পৃথিবীতে যদি আপন বলতে কেউ না থাকে তাহলেই বোঝা যায় মানুষ কত নিষ্ঠুর। কে বললো তোমার আপনজন বলতে কেউ নেই? এই দেখো, আমি তো আছি। মেয়েটা খুব কষ্ট পেয়েছে কিন্তু প্রকাশ করতে পারছে না। এই দেখো, তোমার জন্য কতগুলো জামা কাপড় নিয়ে এসেছি। আমি জামা কাপড়গুলো বের করে বললাম। সত্যি এগুলো আমার জন্য? একটা পরে দেখাও তো আমাকে, কেমন লাগছে তোমাকে? কোনটা পরবো? এই নীল রঙের শাড়িটা, তার সাথে ম্যাচিং করে চুড়ি, আর তার সাথে ঠোঁটে হালকা লিপস্টিক দিবা। আমি বাইরে যাচ্ছি, তুমি রেডি হয়ে নাও। এরপর আমি বাইরে বেরিয়ে পড়লাম। মা আমাকে শাড়ি পরানো শিখিয়েছে, তাই শাড়ি পরতে কোনো সমস্যা হচ্ছে না। নীল শাড়িটা পরে তার সাথে ম্যাচিং চুড়ি, দুল আর লিপস্টিকটা লাগিয়ে রেডি হয়ে নিলাম। এরপর যখন নিজেকে আয়নায় দেখলাম তখন তো আমারই মনে হচ্ছিল এটা কি সত্যি আমি না অন্য কেউ। ভেতরে আসুন, আমি রেডি। রুমের ভিতরে যেতেই মনে হলো পুরো পৃথিবীটা থমকে গেছে। আদ্রিতাকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে সেটা বলে প্রকাশ করতে পারবো না। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি, আর কখনো কল্পনাও করতে পারি না এমন সুন্দর একটা মেয়ে আমার লাইফে আসবে। অমন ভাবে তাকিয়ে আছেন কেন? মুখে তো মশা ঢুকে যাবে। আদ্রিতার কথায় ঘোর ভাঙলো। না মানে এমনি। আপনি তো প্রথম পুরুষ যে আমাকে প্রথম দেখেছেন। তাছাড়া মা ছাড়া আমাকে আর এই দুনিয়ায় কেউ দেখেনি। তাই তো তুমি এত সুন্দর। আচ্ছা চলো না, কোথাও থেকে ঘুরে আসি। না না, আমি কোথাও যাব না, আমার ভয় লাগছে। আরে ভয় কিসের, আমি আছি তো। না, তবুও আজ নয়, কাল যাব। আচ্ছা। এরপর সারাটা দিন আদ্রিতার সাথে গল্প করে কাটিয়ে দিলাম। যাই গিয়ে ক্ষমা চেয়ে আসি। সাইদ, আমাকে মাফ করে দে, সাথে তুমিও। হঠাৎ আম্মুর আবার কি হলো? আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। উনি যখন ওনার ভুল বুঝতে পেরেছে তখন ওনাকে মাফ করে দেন। মাফ করে দিলাম। সত্যি তো? হুম। তোদের জন্য খাবার নিয়ে আসতেছি, তোরা বস। থাক, লাগবে না। বললেই হলো, আমি নিয়ে আসতেছি। এরপর মা খাওয়া নিয়ে আসলো। তারপর মা নিজের হাতে আদ্রিতাকে খাইয়ে দিল। বুঝতে পারছি না মা এতটা বদলে গেল কিভাবে। খাওয়া শেষ তাহলে, তোরা বস, আমি দুধ নিয়ে আসি বলেই নিচে চলে আসলাম। এরপর মেয়েটার গ্লাসে বিষ মিশিয়ে দিলাম। আজ বুঝবে কত ধানের কত চাল। এই নে দুধ। আমি খাবো না। এটা বললেই হয়? আমি তো তোমার মায়ের মতো, আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছি, খাবে না তুমি? না খেয়ে আর পারলাম না। উনি খাইয়ে দিয়ে চলে গেলেন। তার কিছুক্ষণ পর মাথাটা কেমন যেন করছে, চোখগুলো ঝাপসা লাগছে। হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে গেলাম। এটা কিসের আওয়াজ? রুমে যেতে দেখি আদ্রিতা মাটিতে পড়ে গিয়েছে। মুখ থেকে সাদা সাদা ফেনা বের হচ্ছে। তার মানে মা কিছু খাবারের সাথে খাইয়েছে। আদ্রিতা, আদ্রিতা কথা বলো। এই আদ্রিতা, কি হলো তোমার? কথা বলো প্লিজ। আদ্রিতাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু হঠাৎ মেয়েটার কি হয়ে গেল? আদ্রিতাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই সিটি হসপিটালে নিয়ে এসেছি। ডাক্তার, দেখুন না আদ্রিতা আমার সাথে কথা বলছে না কেন? আপনারা প্লিজ আমার আদ্রিতাকে ঠিক করে দিন। আপনি প্লিজ আগে শান্ত হন, আমরা দেখছি কি করা যায়। নার্স, দ্রুত আইসিইউতে নাও, রোগীর অবস্থা খুব খারাপ। ডাক্তাররা আদ্রিতাকে আইসিইউতে নিয়ে চলে। ঠিক হয়ে যাবে তোমার আদ্রিতা? আগের মতো কথা বলবি তোমার সাথে? কিছুই ভালো লাগছে না। আইসিইউর বাইরে দাঁড়িয়ে আছি প্রায় 2 ঘন্টা যাবত। ডাক্তাররা এখনো বের হচ্ছে না কেন? কোনো কিছু হয়ে যায়নি তো আদ্রিতার? অমনি ডাক্তার বলে উঠলো, দেখুন রোগীর অবস্থা খুবই খারাপ, বাঁচবে কিনা তার গ্যারান্টি নেই।
আপনার রোগীকে দুধের সাথে যে বিষটা খাওয়ানো হয়েছে তাতে 99% মানুষ মারা যায়। 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে রোগীকে বাঁচানো সম্ভব না। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা। না না না, এভাবে আমাকে একা রেখে কখনো আদ্রিতা যেতে পারে না। আমি আদ্রিতার মায়ের কথা রাখতে ব্যর্থ। আমার জন্য আজ আদ্রিতা মৃত্যুর সঙ্গে লড়ছে। আমাকে ভিতরে যেতে দিচ্ছে না নার্সগুলো। কাছের মধ্য দিয়ে আদ্রিতার মায়াবী মুখটা দেখতে পাচ্ছি। আর আমার মনে হচ্ছে আদ্রিতা আমাকে বলছে যে এই তো আমি তোমার সামনে, দেখো আমি পুরোপুরি সুস্থ, আমাকে নিয়ে ঘুরতে যাবে না? এতক্ষণ হয়ে গেল বিষটা এখনো কাজ করেনি নাকি? বড় আজব বিষয় তো। এবার গিয়ে দেখতেই হয় কি হলে। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখলাম রুমের মধ্যে কেউ নেই। কোথায় গেল এরা? যেখানেই যাক না কেন ওই নষ্টা মেয়েকে তো মরতেই হবে। রাত পেরিয়ে দিনের আলো ফুটলো, এখনো আদ্রিতার জ্ঞান ফেরেনি। এইভাবে 23 ঘন্টা 45 মিনিট হতে চললো। ডাক্তাররা তো সব আশা ছেড়েই দিয়েছে, কিন্তু আমার মন বলছে আদ্রিতার কিচ্ছু হবে না। তখনই নার্স বলে উঠলো, স্যার ভিতরে আসুন, রোগীর জ্ঞান ফিরেছে। এটা কিভাবে সম্ভব? 24 ঘন্টা হয়ে গেছে, ভিতরে গিয়ে দেখলাম সত্যি সত্যি রোগীর জ্ঞান ফিরেছে। আপনার রোগী এখন আউট অফ ডেঞ্জার। আমি দেখা করতে পারবো আদ্রিতার সঙ্গে? হ্যাঁ, কিন্তু পেশেন্টের সঙ্গে বেশি কথা বলতে পারবেন না। আচ্ছা, এরপর ভিতরে গিয়ে কি হয়েছে আমার? আমি এটা কোথায় আর এভাবে শুয়ে রয়েছি কেন? সে অনেক বড় ঘটনা, অন্য কোনো সময় বলবো। এখন কেমন লাগছে তাই বলো। মাথাটা হালকা ভারী ভারী লাগছে, আর শরীরে মনে হচ্ছে একটা ফোঁটাও শক্তি নেই। মেয়েটার শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে। আচ্ছা আমি এখন আসছি, তুমি শুয়ে থেকে রেস্ট নাও, ওকে? কোথায় যাচ্ছেন আপনি? আমার একা একা ভয় লাগবে। আমি এই যাবো আর ওই আসবো বলে রুম থেকে বের হয়ে আদ্রিতার জন্য স্যুপ, কমলালেবু জুস আরও কিছু পুষ্টিকর খাবার নিয়ে আসলাম। একটু উঠে বসার চেষ্টা করো আদ্রিতা। পারছি না তো। দাঁড়াও, আমি উঠিয়ে দিচ্ছি। আস্তে করে আদ্রিতাকে তুলে বেডে বসিয়ে দিলাম। এবার মুখটা হাঁ করো। কি এটা? স্যুপ। তোমার শরীরটা এখন খুব দুর্বল, তাই এসব পুষ্টিকর খাবার না খেলে তাড়াতাড়ি সুস্থ হবে কি করে বলো তো? এই মানুষটা কত ভালো। পৃথিবীতে এনার মতো মানুষ মনে হয় একটাই রয়েছে। যেদিন থেকে প্রথম পরিচয় সেদিন থেকে কতটা খেয়াল রাখছে আমার। কি হলো, মুখটা খোলো, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আপনি খেয়েছেন? আমার তো মনে হচ্ছে আপনি কিছুই খাননি। আচ্ছা আগে তুমি খেয়ে নাও, তারপর আমি খেয়ে নিচ্ছি। এবার মেয়েটাকে খাবার খাইয়ে দিয়ে নার্স কিছু ওষুধ দিয়ে গেছিল, সেগুলো খাইয়ে দিলাম। এখন তুমি রেস্ট করো, আমি এখানে বসে রয়েছি। একা রেখে আবার চলে যাবেন না তো? আরে না, আর কিছুই পরেই আদ্রিতা ঘুমিয়ে পড়লো। এর ফাঁকে আমিও কিছু খেয়ে নিলাম, তারপর হসপিটালের সব বিলটা পরিশোধ করে দিলাম। আপনি চাইলে পেশেন্টকে বাসায় নিয়ে যেতে পারেন। সকালবেলা হসপিটাল থেকে রিলিজ নিয়ে বের হলাম কোথায় যাচ্ছি আমরা? আমাদের নতুন বাসায়, যেখানে তোমার আর আমার মাঝে কেউ আসবে না। আমি সব বুঝতে পেরেছি, সবকিছু মাই করেছে। ছি, মা হয়ে কিভাবে এমন একটা কাজ করতে পারলো, আমি ওনাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আজ সকালবেলা নতুন একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, যেখানে কেউ আমাদের মাঝে আসতে পারবে না। অপরদিকে আমার একটা ভুলের জন্য আমার আজ এই অবস্থা। একটাবার জানতেও চাইলাম না যে সে আসলে এমন করেছিল কিনা। একটা মাসুম ছেলেকে না জানি কতটা জোরে আঘাত করে ফেলেছি। উপরওয়ালাও মনে হয় আমাকে কখনো মাফ করবে না রে। আন্টিকে যেভাবেই হোক এই কাগজে সাইডের সাইন করিয়ে নিতে পারলেই কাজ শেষ, কিন্তু কিভাবে করাবো এই সাইন? কিছুক্ষণ পরে নতুন ফ্ল্যাটে চলে আসলাম। কেমন লাগছে এই বাসাটা? খুব সুন্দর, কিন্তু আমি কি আপনার এই ঋণ পরিশোধ করতে পারবো? আমি কি কখনো পরিশোধ করতে বলেছি? তুমি যদি আমাকে, আমি বলতে চেয়েও কিছু বলতে পারলাম না। কি হলো? বলতে গিয়ে থেমে গেলেন কেন? ও কিছু নয়। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট করো, আমি বাইরে থেকে আসছি। আমিও যাব। না না, তোমার শরীরটা দুর্বল, ঠিক মতো তো হাঁটতেও পারছো না। আজ মার সাথে শেষ দিন, তিনি আজকের পর থেকে আমার আর আদ্রিতার সাথে চাইলেও কোনো যোগাযোগ করতে পারবে না। ওনার অসমাপ্ত কথাটি কি ছিল? এই কয়েকদিনে মনে হয় আমি তার প্রেমে পড়ে গেছি। এইরকম মানুষের প্রেমে না পড়ে থাকাও যায় না। আচ্ছা উনিও কি ভালোবাসে আমায়? তুই একটা নষ্টা মেয়ের জন্য নিজের মায়ের সঙ্গে সম্পর্কটা নষ্ট করছিস? ভালো ভালো, খুব ভালো। তাহলে তুই থাক ওই মেয়েকে নিয়ে। আমার কাছে কোনোদিনও আসার চেষ্টা করবি না। ইনফ্যাক্ট আমি মরে গেলেও না। আচ্ছা ভালো থেকো বলেই সেখান থেকে চলে আসলাম। জানি না কাজটা ঠিক করলাম নাকি ভুল, তবে এমন মায়ের সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়। হয়তো আমি একটু নিষ্ঠুর সিদ্ধান্ত নিলাম,
কিছুক্ষণ পরেই পাশে চলে আসলাম। এতক্ষণ কই ছিলেন? আপনি জানেন না আমার একা থাকতে ভয় করে? একটু কাজ ছিল, সেখানে গিয়েছিলাম। আচ্ছা, একটা কথা বলবো আপনাকে, কিছু মনে করবেন না। আরে না, বলে ফেলো। থাক, আজ বলবো না, অন্য কোনো দিন। হয়তো আজ কথাটা বললে আমাকে স্বার্থপর মনে হবে আমার। আপনার সঙ্গে থাকতে অনেক ভালো লাগে, তাই বলতে যেও বলতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন বলতে মন চাইবে তখনই বলিও। এখন কিছু খেয়ে ওষুধগুলো খেয়ে নাও। এত খেতে ভালো লাগে না। না খেলে আবার শরীর খারাপ করবে তো। হুম। তখনই আমরা বেস্ট ফ্রেন্ড নীলের ফোন। হ্যালো। বারে, তোর তো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। কি করবো বল, আমি তো আমারই খোঁজ রাখি না, তোদের আর কি খোঁজ রাখবো বল। আচ্ছা যাই হোক, কাল আমার বিয়ে, তোকে কিন্তু আসতেই হবে। কি, কাল বিয়ে আর তুই আমাকে আজ জানাচ্ছিস? কি করব বল, তোর ভাবির অত্যাচার আর সহ্য হচ্ছে না। ওর কথা অনুযায়ী আজ তোকে ফোন দিলাম। বারে শালা, বিয়ের আগেই বউয়ের গোলাম হয়ে গেলি। তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। তো মেয়ের আগে শুনি। তাসপিয়া। ও আচ্ছা, তাসফিয়া মেয়ের একটু সাইকো টাইপের, আমাদের অফিসে কাজ করে। কিছুদিন আগে আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি, কারণ তার আচরণগুলো আমার এমনিই ভালো লাগতো না। কি হলো, কথা বলছিস না কেন? তোকে কিন্তু আসতেই হবে, না হলে কিন্তু আমি বিয়ে করব না। আরে আসবো তো, সাথে একজনকে নিয়েও যাব, যাকে দেখে তাসফিয়া লুচির মতো জ্বলবে। এখন তো কিছুটা সম্মান কর, ও তোর ভাবি হয়। চুপ কর, এখন ফোন রাখি, কাল দেখা হচ্ছে বলি ফোনটা কেটে দিলাম। কে ছিল? আমার এই তো বেস্ট ফ্রেন্ড নীল, বিয়ে আমাদের যেতে বলেছে। আমাকে নিয়ে যাবেন না? কে বললো নিয়ে যাবো না তোমাকে? একা রেখে যেতে পারো বলো? হুম। এরপর আমি বিছানায় শুয়ে পড়লাম আর উনি সোফায়। এই উপরওয়ালা, আজও বৃষ্টি দাও। ধর, সারা রাত বৃষ্টির আশা থাকলাম, এক ফোঁটা পানিও পড়লো না। সারা রাত ঘুম হয়নি বলে যে একটু ঘুম ধরে এসেছিল, অমনি মেঘের আওয়াজ শুনতে পেলাম। মনে হয় বৃষ্টি হবে। হ্যাঁ, অমনি বৃষ্টি শুরু হলো। যাক, আমার মনের কথা তাহলে উপরওয়ালা শুনেছে। খুব জোরে জোরে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে। ঠিক মেঘের আওয়াজ শুনলে আমি খুব ভয় পাই, তার উপর আবার এত জোরে বজ্রপাত হচ্ছে। এতটাই ভয় পেয়ে গেছিলাম যে ওনাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। কথায় আছে না, সবুজ মিয়া ফলে, কথাটা ঠিকই বলেছিল। এখনকার ফিলিংসটাই আলাদা। এখন একটু ঘুমের অভিনয় করতে হবে, নাহলে যদি জানতে পারে আমি জেগে আছি তাহলে আবারও চলে যাবে। ঘুমের অভিনয় করতে করতে একসময় ঘুমিয়েই পড়লাম। আমি ওনাকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা মনে নেই। যখন চোখ খুলি তখন নিজেকে ওনার কোলেই দেখলাম। যাক বাবা, উনি দেখেননি। তাড়াতাড়ি উঠে বিছানায় চলে আসলাম। যাও, তুমি তো জানো না আমি এসবে সবই জানি। এরপর আমি উঠে পড়লাম, অনেক বেলা হয়ে গেছে, আজ আবার নীলের বাসায় যেতে হবে। এতক্ষণে ঘুম ভাঙলো? আমি তো সেই কখন উঠছি। এত বড় মিথ্যে কথা! এইমাত্র দৌড়ে বিছানায় গেল আর বলে কিনা সে কখন উঠেছে। আচ্ছা রেডি হয়ে নাও, নীলের বাসায় যেতে হবে তো। আচ্ছা। আমি ততক্ষণে ফ্রেশ হয়ে গাড়ি ড্রাইভারকে গাড়িটা বের করতে বললাম। এই যে শুনছেন, কোন শাড়িটা পরবো? তোমাকে না আমি দুটো নীল শাড়ি এনে দিয়েছি, ওগুলোর মধ্যে যে কোনো একটা পরে নাও। আপনার কি নীল খুব পছন্দ? অনেক। আচ্ছা, আপনি কি পরবেন? তোমার ড্রেসের সাথে ম্যাচিং নীল কমপ্লিটটা পরবে, ঠিক আছে? আর কিছুক্ষণের মধ্যে আমি রেডি হয়ে নিলাম। এবার আদ্রিতা সেজে গুজে বের হলো। বাহ, আদ্রিতাকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে যেটা বলে প্রকাশ করতে পারবো না। আমি এভাবে যাব? সবাই আমাকে দেখবে। দেখুক, তুমি তো আমার সঙ্গে থাকবা, ভয় কিসের? আপনি বলছেন বলে এভাবে যাচ্ছি, না হলে কিন্তু কখনোই যেতাম না। এরপর দুজনেই বেরিয়ে পড়লাম। কয়েক ঘন্টা পরে নীল বাসায় পৌঁছে গেলাম। সেখানে যদি অফিসের সকল স্টাফদের সাথে দেখা করে, তারা তো আমার সাথে আদ্রিতাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। কে রে এই মেয়েটা? কেন, তোকে সব বলতে হবে নাকি? তখনই নীলের বাবা বলে উঠলো, নীল, কে এই ছেলে? বাবা, আমার অফিসের বস মিস্টার আবু সাইদ সরকার। সরি বাবা, বুঝতে পারিনি। আরে আঙ্কেল, কোনো ব্যাপার না। এখানে এসে তো আদ্রিতা হাতটা ছাড়ছে না, একটু ছাড়ো না। না, আমি যদি হারিয়ে যাই তাই আর ছাড়ছি না। আজকাল দুনিয়ায় কেউ হারিয়ে যায় তা ভাবা যায়? তারপর নীলের গায়ে হলুদ পর্ব শেষ করে বিকেলবেলা বরযাত্রী যাবে। আমি আর আদ্রিতা আমাদের গাড়িতে গেছিলাম। সেখানে যেতেই, আরে এটা তো সাইদ, পাশের ওই মেয়েটা সেদিনকার মেয়েটা না? গাড়ি থেকে নামতেই চোখটা হঠাৎ তামান্নার উপর পড়ে গেল। এই মেয়েটা এখানেও এসেছে? ধুর, সব মজা নষ্ট করে দিল। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখুন না ছেলেগুলো কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। সত্যি তো, ছেলেগুলো কোন নজরে আদ্রিতার দিকে তাকিয়ে আছে। এই যে মিস্টার, সমস্যা কি? অমনভাবে ওদিকে তাকিয়ে আছেন কেন?
তাতে তোর কি রে? আমার কি তাই না? হ্যাঁ, দিল মেজাজটা খারাপ করে। দিলাম 2 গালে 2টা থাপ্পড়। অমনি ভয়ে দিল দৌড়। তখনই পিছন থেকে সাহিদ, আমি তোমাকে অনেক ভালোবাসি। বিয়ে করবে আমার? কণ্ঠটা বেশ চেনা জানা মনে হচ্ছে। এর আগে অনেকবারই কণ্ঠটা শুনেছি। পিছনে তাকাতে দেখলাম, এ কি, এ তো সেই মেয়ে যে আমার অফিসে কাজ করে। এই বে, তোর সাহস হলো কি করে আমাকে কথাটা বলার? ভালোবাসতে ভয় কিসের? আমি তো আপনাকে ভালোবাসি, সেটা বলতে ভয় কিসের? আপনার তো সাহস কম না? আপনি আপনার অফিসের বসকে এই কথা বলছেন? এটা আপনার অফিস না যে ভয় পাবো। ওকে, কাল অফিসে একটা কিছু হবে। ইরে, কাজ সেরেছে। খুব জোর গলায় তো কথাটা বললাম। যদি কাল চাকরি থেকে বের করে দেয় তখন আমার কি হবে? সরি স্যার, ভুল হয়ে গেছে, না জেনে বলে ফেলছে। আপনি নিশ্চয় অন্য কাউকে ভালোবাসেন। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। আমি আদ্রিতার দিকে চোখ দেখিয়ে বললাম, ওই মেয়েটা যখন এই কথাটা বলেছিল মনে হচ্ছিল একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দেই গালে, কিন্তু উনি আমার দিকে কি দেখিয়ে যেন বলছিলেন আঙ্গুল দিয়ে। নেক্সট টাইম যদি এইরকমই কোনো বিহেভ করো তাহলে আমি কি করতে পারি সেটা তো জানোই। বলেই সেখান থেকে চলে আসতে যাচ্ছিলাম, তখনই স্যার 1 মিনিট, এই মেয়েটাকে যদি আপনি ভালোবাসেন তাহলে ওই মেয়েটাকে তামান্নাকে দেখিয়ে বললাম। আমি চিনি না এই মেয়েকে। কে এই মেয়ে? সব মিথ্যে কথা। এই তামান্না মেয়েটার কিছু একটা করতে হবে। সরি স্যার, ওনার কথা অনুযায়ী আমি আপনাকে এই কথা বলছি। ওকে। তারপর আমি আদ্রিতার কাছে চলে আসলাম। কি বলতেছিল মেয়েটা আপনাকে? কিছু না। তারপর যথা নিয়মে বিয়েটা শেষ হয়ে গেল। সবাই বাড়িতে ফিরলেও আর আমরাও অনেক রাত হয়ে গেছে, তাই হোটেল থেকে খাবার খেয়ে এসেছি। এইভাবে প্রায় কিছুদিন কেটে গেল। অনেক দিন তো হলো, ছেলেটার কথা খুব মনে পড়ছে। যতই হোক না কেন, আমি তো তার জন্মদাতা মা। আচ্ছা, সাইদ কি সত্যি খারাপ হয়ে গেছে, নাকি আমার চোখে খারাপ বানানোর জন্য সব চক্রান্ত? হঠাৎ সেদিনের কথা মনে পড়ে গেল। আমি সেদিন তার কথা বলছি যেদিন ওই অচেনা নাম্বারটা থেকে কল এসেছিল। আচ্ছা, সে কিভাবে জানালো সাইদ পতিতালয়ে যায়? তাহলে সেও নিশ্চয়ই পতিতালয়ে থাকে। তাই আবারও সেই নাম্বারে ফোন করলাম। ওই পাশ থেকে ফোনটা ধরতে অনেকটাই অবাক হয়ে গেলাম, কেননা এটা তো তামান্না। আমার ফোনে 2টা সিম আছে। আন্টি যে সিম 2-এ ফোন দিয়েছিল সেটা বুঝতে পারিনি। হ্যালো আন্টি, কেমন আছেন? কে তামান্না? জি আন্টি। এটা তো তামান্না। তাহলে তামান্না জানলো কিভাবে যে সাইদ পতিতালয়ে যায়? আর তাহলে তো তামান্নাও পতিতালয়ে যায়। এই কথাটা আগে কেন মাথায় আসেনি? মাথাটা কিছুই কাজ করছে না। অন্যের কথা শুনে নিজের ছেলেকে সন্দেহ করলাম, আর কখনো জানতেও চাইলাম না যে কে সেই মেয়েটা। তারপর তামান্নার সম্পর্কে খোঁজ নিতে থাকলাম, আর সে মেয়েটাও সম্পর্কেও। এরপর যেটা জানতে পারলাম তা শুনে তো নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমি একজন মা হয়ে কিভাবে এই কাজগুলো করতে পারলাম? তামান্নাই সেই মেয়ে যে কিনা সেই বৃষ্টির রাতে মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলেটাকে তার বাবার কাছে অপরাধী বানিয়েছিল। আর আমি কিনা সেই মেয়েটার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য একটা নিরীহ মেয়ের প্রাণ নিতে চাইছিলাম। এটা তো সেই মেয়ে যে ওই রাতে তাকে তার বাসায় নিয়ে গিয়েছিল, যার জন্য সাইদ এই পৃথিবীতে বেঁচে আছে। আমি কিনা সেই মেয়েকে মিথ্যা অপবাদ দিলাম। ছি, নিজের উপর ঘৃণা লাগছে। আদ্রিতা, বলেন। আজ কি ভাত রান্না করবো নাকি হোটেল থেকে খেয়ে নেবো? না না, হোটেল থেকে রোজ রোজ খাবার খেলে পেট খারাপ করবে। এক কাজ করি, আমি রান্না করে দিচ্ছি। তুমি রান্না করতে জানো? কিছুটা, তবে ভালো হবে কিনা তা জানি না। আচ্ছা, যেমনই হোক না কেন আমার সমস্যা নেই তাতে। আচ্ছা, এই বাসায় তো কোথাও মাটির চুলাও দেখতে পাচ্ছি না, তাহলে কিভাবে রান্না করব? শহরে কেউ মাটির চুলো ব্যবহার করে না, সবাই গ্যাস চুলো ব্যবহার করে। গ্যাস চুলো আবার কিরকম? রান্নাঘরে চলো, সব শিখিয়ে দিচ্ছি। তারপর উনি আর আমি রান্নাঘরে গেলাম। এটা হচ্ছে গ্যাসের চুলো। এটা এইভাবে ঘুরিয়ে দাও, ব্যাস আগুন বের হতে শুরু করলো। ওয়াও, এই আগুনটা কোথা থেকে আসতেছে? আকাশ থেকে। আচ্ছা, এবার তুমি রান্না শুরু করো, আমি এখানে বসে আছি। কিছুক্ষণের মধ্যে আদিতা যে কি রান্না করলো আল্লাহই জানে। খাবার রেডি, আপনি খেয়ে অফিসে যান। হ্যাঁ আসছি। খাবার টেবিলে এটা কিসের তরকারি? তেল বোকার।
উমা তাই? এটা তো ডিম ভাজি মনে হচ্ছে। এরপর মেয়েটাকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে অফিসে চলে আসলাম। না, এভাবে আর কতদিন চলবে? আজ সব মনের কথা আদ্রিতাকে খুলে বলবো রাতের বেলা। একটা কথা বলার ছিল। জি বলুন। দেখো আদ্রিতা, জানি না কথাগুলো শুনলে তুমি কেমন রিয়াক্ট করবে, কিন্তু এটাই সত্যি যে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কি বলেন? আমি তোমাকে খুব ভালোবাসি। যেদিন তুমি প্রথম দেখেছিলাম সেদিনই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু মুখ ফুটে বলার সাহস হয়নি। আমি তোমার সৌন্দর্যকে নয়, তোমার ভিতরে যে একটা সুন্দর মন রয়েছে ওইটাকে ভালোবাসি। রূপ যৌবন তো আজীবন থাকবে না। তুমি ভালোবাসো না আমায়, বলো? উনি এই কথাগুলো বলবেন তা কোনোদিনও ভাবতে পারেনি। সত্যি কথা বলতে আমি ওনাকে খুব ভালোবাসি। ভালোবাসলেও তো ভালোবাসার মানুষকে পাওয়া যায় না, কেননা আমি তার কাছে আশ্রিতা। কি হলো, কিছু বলছো না কেন? পারবো না আমি বিয়ে করতে আপনাকে, কেননা আমার কোনো পরিচয় নেই। তার চেয়ে বড় কথা, আমি আপনার কাছে একজন আশ্রিতা। সত্যি আমার জন্য তোমার মনে এতটুকু ফিলিংস নেই? না, কারণ আমি কখনো সে চোখে আপনাকে দেখিনি। কথাটা বলতে বলতে হঠাৎ মাথাটা ঘুরে মাটিতে পড়ে গেলাম। আদ্রিতা, কি হলো তোমার? হঠাৎ এইভাবে মাটিতে পড়ে গেল কেন? আদ্রিতা চোখ হলো। কিছুক্ষণ পর আদ্রিতার জ্ঞান ফিরল। থাক, বিয়ে করতে হবে না। তোমার যেটা ভালো লাগে সেটাই করো, আর কখনো বলবো না তোমায় ভালোবাসি। কিছু কথা বলতে যেও বলা যায় না আমিও আপনাকে খুব ভালোবাসি, কিন্তু তা কখনো প্রকাশ করতে পারবো না। আমি শুধু চাই আপনি সব সময় ভালো থাকেন, হাসি মুখে থাকেন। এর চেয়ে বেশি কিছুই চাই না। টেবিলে খাবারটা রাখা আছে, খেয়ে নিও। আমি বাইরে গেলাম, বলেই বাইরে চলে আসলাম। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। কেউ নেই পৃথিবীতে আমাকে বোঝার মতো। যাকে এতটা ভালোবাসলাম সেও আমাকে ভালোবাসে না। লাইফে কোনোদিন এতটা কষ্ট লাগেনি যতটা আজ লেগেছে। এই জন্য সবাই বলে ভালোবাসলে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কথাটা বাস্তব। আদ্রিতার কথা ভেবে আমার লাভটা কি? আমার লাইফটাকে আমার মতো গুছিয়ে নিতে হবে। এইভাবে ভেঙে পড়লে চলবে না। সে যখন আমাকে চাই না, তখন আমি কেন তার সঙ্গে জোর করতে যাব? থাক না সে তার নিজের মতো। প্রায় বেশ কয়েকদিন হলো উনি আগের মতো আমার সাথে গল্প করে না, নিজের হাতে খাইয়েও দেয় না। কেমন জানি একটা হয়ে গেছে, সব সময় মনমরা হয়ে থাকে। এসবের জন্য আমিই দায়ী। এইভাবে বসে থাকলে তো চলবে না, কিছু একটা তো করতেই হবে। আমার অফিসের একটা মেয়ে, ওর নাম নীলা, সে আমাকে আজ প্রপোজ করেছিল, বিয়ে করতে চায় আমায়। আমি না চাইতেও রাজি হয়ে গেলাম, কারণ এইভাবে কতদিন চলবে? 3 বেলা ঠিক করে খাওয়া হয় না, এইভাবে তো আর চলতে পারে না, তাই না? তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম নীলাকেই বিয়ে করব। আগামীকাল আমার বিয়ে। আদ্রিতা, কাল আমার বিয়ে। তুমি এই রুমটাতে থাকতে পারবে না, তোমার জন্য আলাদা একটা রুম ভাড়া নিচ্ছি। কথা শুনে যতটা আঘাত পেয়েছি ততটা আঘাত মায়ের মৃত্যুতেও পাইনি। আপনি মজা করছেন আমার সাথে, তাই না? আমি কেন মজা করতে যাব? কাল সত্যি সত্যি আমার বিয়ে, আমার আর নীলার। তাহলে কি হারিয়ে ফেললাম এনাকে? সত্যি জীবনটা বড়ই অদ্ভুত। যাকেই আপন ভাবি সেই দূরে সরিয়ে দেয়। ভাবছিলাম আজ সব সত্যি কথা বলে দিব, যে আমি ওনাকে কতটা ভালোবাসি, কিন্তু না, তিনিই আমাকে উল্টো সারপ্রাইজ দিয়ে দিল। আমাকে এখন আর ডিস্টার্ব করবো না, শান্তিতে ঘুমাতে দাও, কাল অনেক কাজ আছে, বলেই শুয়ে পড়লাম। চোখ থেকে পানি পড়তে লাগলো। কেন এতটা কষ্ট লাগছে? আমায় কাঁদতে কাঁদতে চোখের পানিও শেষ হয়ে গেছে। প্রায় অর্ধেকটা রাত হয়ে গেছে, দুটো চোখে কোনো ঘুম নেই। আজই তার শেষ রাত। আমি হারিয়ে ফেললাম আপনাকে। তারপর কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। আমি জানি আদ্রিতাও আমাকে ভালোবাসে, কিন্তু তা বলছে না। মেয়েটা কেঁদে কেঁদে চোখগুলো লাল করে ফেলেছে, তবুও মনের কথাটা আর বললো না। একটাবার যদি বলতো ভালোবাসি তোমায়, তাহলে কোনো দিনও ছেড়ে যেতাম না। হারাতে না চাইলেও এখন হারিয়ে ফেলতে হচ্ছে। পরের দিন বাসায় আমার বন্ধুগুলো আসতে শুরু করে দিয়েছে। বাসায় আমার অফিসে সবাই চলে এসেছে। বিয়ের সব নিয়ম কানুন মেনে সবকিছুই হচ্ছিল। গায়ে হলুদ, তারপর বরযাত্রী, সব থেকে কষ্ট লাগলো আদ্রিতাকে দেখে। মেয়েটা যদি এখনো বলতো ভালোবাসি তোমায়, তাহলে আমি বিয়েটা এখনই বন্ধ করে দিতাম। কিন্তু না, সে হয়তো ভালোই বাসে না আমায়। এটা আমার মনের ভুল। নীলাদের বাসায় চলে এসেছি। প্রথমে হালকা কিছু খাওয়া দাওয়া করে পরেই শুনতে পেলাম কাজী চলে এসেছে বিয়ে পড়াতে। মিস্টার আবু সাইদ সরকারকে তুমি তোমার স্বামী বলে গ্রহণ করো, বলো কবুল। কবুল কবুল কবুল। এইবার এই কাগজে সাইন করে দাও। কাগজটাতে সাইন করে দিলাম। আমার মনের আশা পূরণ হলো আজ। সব স্বপ্ন আমার সত্যি হলো। বুকের ভেতরটা ছটফট করছে।
ওনার কাছে যেতে মন চাইছে। দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলি, খুব ভালোবাসি আমি তোমায়, আমি অন্য কারো হতে দেব না তোমায়। কিন্তু আফসোস, এই অধিকারটুকু আমার নেই, নিজেই হারিয়ে ফেলেছি সেটাকে। অন্যদিকে শুনলাম আজ আমার ছেলেটার বিয়ে, কিন্তু সে অন্য একজনকে কেন বিয়ে করছে? এমন একটা লক্ষ্মী মেয়ে তার পাশে থাকতে তাদের মাঝে কি হয়েছে? বড়ই মনটা জানতে ইচ্ছে করছে। মনে হচ্ছে দৌড়ে গিয়ে গিয়ে বলি, কেন সে এমনটা করছে? আদ্রিতাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় গেল মেয়েটা? এই তো এখানে বসেছিল। তখনই কাজী বলল, মিস্টার আজাদ সাহেবের একমাত্র কন্যা নীলাকে বিনা দেড়মোহরে বিয়ে করতে আপনি রাজি? বলুন কবুল। বলতে না চাইলেও বলতে হচ্ছে। কাবু এতটাই উচ্চারণ করতে পেরেছি তার আগেই দাঁড়ান, এই বিয়েটা হবে না। সেখানকার মানুষজনগুলো ভূত দেখলে যতটা অবাক হয় তার থেকেও বেশি অবাক হয়েছিল আদ্রিতার কথা শুনে। কে আপনি? আর এই বিয়েটা হবে না কেন? কারণ উনি আমাকে ভালোবাসেন, এই মেয়েটাকে না। আর এই মেয়েটাকে বিয়ে করলে উনি কোনোদিনও সুখে শান্তিতে সংসার করতে পারবেন না। যখন আপনি ভালোবাসতেন তাহলে তো আপনাকেই বিয়ের কথা ছিল আপনার বোনকে। ঠিক হয়েছিল যে উনি আপনাকে বিয়ে না করে নীলকে বিয়ে করতে রাজি হয়ে গেছেন। সে অনেক বড় ঘটনা। সর্বশেষ কথা হলো, এই বিয়েটা হবে না মানে হবে না। আপনি কিন্তু অতিরিক্ত করে ফেলতেছেন। আপনি চুপ করুন। আর আপনি কেমন মানুষ, হ্যাঁ, যাকে ভালোবাসেন তাকে ফেলে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চলে এলেন? আপনি চাইলেও এই বিয়ে বন্ধ হওয়া সম্ভব না, কারণ অর্ধেক বিয়ে হয়ে গেছে আর এই কাগজে পাত্রীর স্বাক্ষরও হয়ে গেছে। সো উনি সাইন করে দিলেই বিয়েটা সম্পূর্ণ হয়ে যাবে। এই কাগজটাই তো বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই বইটা থেকে কাগজটা ছিঁড়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেললাম। এটা আপনি কি করলেন? পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আপনার জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেল। কে করবে আমার মেয়েটাকে বিয়ে? আমি করব বিয়ে। আমি করব বিয়ে। আজ এই বিয়েটা বন্ধ না করলেও আমি বন্ধ করে দিতাম, কেননা আমি নীলাকে ভালোবাসি। অভিমান করে বা রাগ করে নীলা আমাকে ছেড়ে চলে এসেছে, হয়তো কষ্টগুলো মুছে ফেলতে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে। কি? নীলা তোমাকে ভালোবাসতো আর আমরা কখনো জানতেই পারিনি? নীল, এই নীল, বের হও ঘর থেকে। রুম থেকে বের হয়ে বললাম, কি 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 হয়েছে ভাইয়া? এই ছেলেটা যা বলেছে তা কি সত্যি নাকি মিথ্যা? সত্যি করে বল। সত্যি, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু যখন ওকে বিয়ের কথা বলি ও রাজি হয়নি, কারণ ওর কাছে ভালো জব নেই। তাই আমার খুব রাগ হয়, এই সিদ্ধান্ত নিয়ে ফেলি। পরিবারের মান সম্মান বাঁচাতে ওই ছেলেটার সঙ্গেই নীলার বিয়েটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে কথা বলতেছেন না কেন? এই যে মিস্টার সাইদ, শুনতে পাচ্ছেন? শুনতে পাবো না কেন? এই রে, উনি তো প্রচন্ড রেগে আছেন। এখন কিছু না বলাটাই ভালো। আমি জানি তার রাগ করার কারণটা। হয়তো কেউ বলবে নিজের স্বার্থের কারণে এমনটা করেছি। যে যাই বলুক না কেন, যখন ওনাকে ভালোবাসতে পেরেছি তাহলে ওনাকে হারিয়ে যেতে দিবই বা কেন? বিয়েটা ভেঙে গেল, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। তবে এটা ভেবে কষ্ট লাগছে যে এই দিনটা যদি আব্বু আম্মু থাকতো তাহলে তারা কতটা আনন্দ করতো। আফসোস, আব্বু এই দিনটা দেখার জন্য বেঁচেই রইল না। আর আম্মু তো বেঁচে থেকেও আমার কাছে মৃত। ড্রাইভার, গাড়িটা থামাও। কেন স্যার, এইসব মানবহীন জায়গায় আপনি কি করবেন? গাড়ি থামাতে বলেছে, থামাও। এত কথা বলার উত্তর নেই আমার কাছে। গাড়ি থেকে নেমে যাও সবাই, বাড়িতে ফিরে যাও, আমি সময় হলে চলে আসবো। কিন্তু স্যার, আপনি আসবেন কিভাবে? গাড়িটা রেখে যাও। আর হ্যাঁ, তোমরা নীলের গাড়িতে চড়ে বসো। আদ্রিতাও আমার সঙ্গে থাকতে চেয়েছিল, কিন্তু না, ওকেও পাঠিয়ে দিয়েছি। ওনার কি এমন হয়েছে যে আমার সাথে এমন করতেছে? ওখান থেকে কিছু দূরে একটা কবরস্থান রয়েছে, সাইদ ওখানে যাবে, কেননা ওই জায়গায় ওর বাবার কবরটা রয়েছে। ওনার বাবার কি হয়েছিল? আজ থেকে প্রায় 15 বছর আগে সাইদ, ওর আব্বু আম্মু আর সাইদের আদরের বোন অনু সবাই মিলে ঘুরতে বেরিয়েছিল। কিন্তু আফসোস, ওই দিনটাই ছিল ওরা আব্বু আর বোনের জীবনের শেষ দিন।
মাঝ রাস্তায় সাইদের আম্মুর প্রচুর বমি হচ্ছিল, তাই ও আর ওর আম্মু গাড়ি থেকে নিচে নামতেই একটা বড় ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা মারে। গাড়িতে তার বোন আর আব্বু ছিল, তারা সেখানেই মারা যায়। তারপর থেকে যখনই ওদের কথা মনে পড়ে সাইদ একা একা সেখানে চলে যায়। ওর আজ মনে হয় ওদের কথা খুব মনে পড়ছিল। আব্বু আর অনুর কবরটা পাশাপাশি। ইস, আর যদি অনু বেঁচে থাকতো তাহলে কতই না আনন্দ করতো। ছোটবেলায় অনু বলতো, ভাইয়া তোর বিয়েতে আমি খুব নাচবো আর খুব আনন্দ করবো, আবার সব বান্ধবীদের দাওয়াত দেবো। আর সেই বোনটা আমায় 7 ফিট মাটির নিচে ঘুমিয়ে রয়েছে। ভাইয়া বলে ডাকতে ওর মতো কেউ নেই আমার। বাবা তুমি এত স্বার্থপর কেন? কেন একা রেখে চলে গেলে? মা আর আমাকেও সাথে নিয়ে যেতে পারতে। তুমি জানো আব্বু, আম্মু না একটু ভালো না, তাই আম্মুকে রেখে চলে এসেছি। সেখানে কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকতে অনেক ভালো লাগছিল বাবার কবরের পাশে। আজ মনে হয় খুব বৃষ্টি হবে, আকাশের অবস্থা ভালো নেই। কথাটা বলতে না বলতে আকাশ মেয়ে বৃষ্টি পড়তে লাগলো। সারা শরীরের ওপর ঝড় ঝড় করে বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে বাবা মার কষ্ট দেখে কাঁদছে, আর এই বৃষ্টিতে তারই চোখের জল। সেখানে কিছুক্ষণ থাকার পর মনে হলো মেয়েটা বাসায় একা পড়ে রয়েছে। বৃষ্টি পড়লে তো সে খুব ভয় পায়, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। আকাশটার অবস্থা এত খারাপ, না জানি উনি কোথায় আছেন আর কি অবস্থাতেই বা আছেন। ওনার জন্য খুব চিন্তা হচ্ছিল। এমন সময় বিদ্যুৎটাও চলে গেল, পুরো রুমটা অন্ধকার। প্রচণ্ড ভয় লাগতে শুরু করলো। বৃষ্টি পড়লে আমরা এমনিতেই ভয় লাগে। বজ্রপাতের আলোয় আবছা আবছা করে দেখতে পাচ্ছি কেউ রুমে এসেছে। আমি শিওর ওটা উনি। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম ওনাকে। ওনার পুরো শরীরটা ভিজে একাকার হয়ে গেছে, হাতগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। আপনার শরীরটা তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি কাপড়গুলো বদলে ফেলুন, না হলে ঠান্ডা লেগে যাবে। আদ্রিতাকে ছাড়িয়ে কাপড়গুলো বদলে ফেললাম। আচ্ছা একটা কথা বলবো, আপনি এমন কেন? আমি যেমন ছিলাম তেমনটাই আছি, শুধুমাত্র মরে গেছে সেই হাকির সাইডটা। আপনি যেমনই হন না কেন, আমার এই মানুষটাকেই খুব ভালো লাগে। বিয়ে করবেন আমায়? হঠাৎ কেন বিয়ে করতে চাও আমায়? যখন আমি বলেছিলাম তখন কি হয়েছিল? সত্যি জানতে চান? তাহলে শুনুন, আমি কখনো সন্তানের মা হতে পারবো না, তাই আমি আপনাকে বিয়ে করতে চাইনি। কারণ আমি কখনো আপনাকে বাবা হওয়ার সুখটা দিতে পারবো না। এখন বলেন, এই কথাটা আপনি জানলে বিয়ে করতেন আমায়? উত্তর দিন। মুখ থেকে একটা কথাও বের হলো না। সত্যিটা জানার পর তো এখন আপনার আফসোস হচ্ছে। বিয়েটা না করে ভালোই হয়েছে। বিয়েটা হলে কোনো দিনও বাবা হতে পারতাম না। আর এখন তো সত্যিটা জানার পর নতুন কাউকে বিয়ে করবেন, তাই না? আর হ্যাঁ, আমিও আপনাকে অনেক ভালোবাসি। যখনই মনে পড়ে যায় আমি কখনো মা হতে পারবো না, তখনই সব ভালোবাসা নিজের মাঝেই বন্দি হয়ে যায়। আমি আর এভাবে থাকতে পারছি না, তাই সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আমি আপনার কাছ থেকে অনেক দূরে কোথাও চলে যাব। এতটা দূরে চলে যাব যে আপনার আর আমার কথা কখনোই মনে পড়বে না। এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে ফেললাম। চলে যাচ্ছি আমি বলেই বেরিয়ে যাচ্ছিলাম, তখনই পিছন থেকে হাতটা ধরে টান দিলাম। হয়তো নিজেকে সামলাতে না পেরে আমারই বুকে এসে পড়লো। আমিও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি আমাকে এই কয়েকদিনে এতটাই চিনলে? তুমি মা হতে পারবে না বলে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব? এটা তুমি ভাবলে কিভাবে? তোমার মতো তো হাজারো মেয়ে রয়েছে এই পৃথিবীতে যারা কোনোদিনও মা হতে পারবে না। তাদের কি বিয়ে হয়নি বলো? আমার শুধু তোমাকে চাই, কোনো বাচ্চা চাই না। আবার তুমি হলেই চলবে, আমার পুরো পৃথিবীটা লাগবে না। আপনি এতটাই ভালোবাসেন আমায়? হ্যাঁ, যতটা তুমি কল্পনাও করতে পারবে না। তুমি কথা দাও, জীবনে যত বড়ই বিপদ আসুক না কেন তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। এই যে প্রতিজ্ঞা করলাম, আমি কখনো আপনাকে ছেড়ে কোথাও যাব না। এই পৃথিবীতে আমাকে আপনার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? বলো। থাক, আজ বলবো না, আরেকদিন বলবো। ওকে, অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে হবে। আমি গিয়ে সোফায় শুতেই যাচ্ছিলাম, তখনই এই আপনি আজও সোফায় ঘুমাতে যাচ্ছেন? আজ থেকে আপনি আমার সাথে ঘুমাবেন। আমার একা ঘুমাতে ভয় লাগে। কি হলো, বিছানায় আসুন। আজ মনে হয় সারা রাত বৃষ্টি পড়বে। বলুক না বৃষ্টি। বৃষ্টি পড়লে তো আমার খুব ভালোই লাগে। ও, আমি বিছানার একপাশে একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। তখনই আদ্রিতার কাণ্ডগুলো দেখে অবাক হয়ে গেলাম। আদ্রিতা আমার বুকের উপর এসে শুয়ে পড়লো আর শক্তভাবে জড়িয়ে ধরলো। বাবা, তুমি তো খুব রোমান্টিক মুডে আছো দেখছি।
ওই যে এবার ঘুমিয়ে পড়ো, বাকিটা যে কি হলো সেটা আপনাদের জানতে হবে না। মনে মনে বুঝে নিয়েন। পরের দিন সকালবেলা কেউ কলিং বেলটা বাজিয়ে দিয়েছে। না, এত সকালে কি হলো? আর এইভাবে পাগলের মতো কলিং বেলটা বাজিয়ে যাচ্ছে কেন? ভালো লাগে না। আদ্রিতাকে ছাড়িয়ে উঠে পড়লাম, মেয়েটা এখনো ঘুমোচ্ছে। নিচে এসে দরজাটা খুলতে কিছুটা অবাক হয়ে গেলাম। এত সকালে পুলিশ এখানে কি করছে? মিস অদ্রিতার সাথে আমরা দেখা করতে চাই। পুলিশগুলোর কথা শুনে মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আদ্রিতা আমার সঙ্গে আছে এটা কিভাবে জানলো? কি দরকার ওকে বলুন, যা বলার আমাকে বলুন। মিস অদ্রিতাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে, তার উপর কেস চার্জ করা হয়েছে। কেস মানে কি করেছে? মিস অদ্রিতা যে বাসায় আগে থাকতো সে বাসার মালিক তার উপর কেস করেছে। ও, আপনারা যান, আমি ওকে নিয়ে যাচ্ছি। ওকে, তাড়াতাড়ি আসবেন। তারপর তারা চলে গেল, কিন্তু আদ্রিতা তো কিছুই করেনি। তাহলে তিনি কেন এমন করলো সেটা সেখানে গেলেই বোঝা যাবে। আদ্রিতা, আয় আদ্রিতা, উঠো। এত সকাল সকাল লাগছেন কেন? আর আগে উঠো তো, একটা জরুরি কাজ যেতে হবে। তারপর আর কি, উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে রেডি হয়ে নিলাম। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? থানায়। কথাটা শুনে কেমন জানি ভয় ভয় করতে শুরু করলো। কিছুক্ষণ পরে থানায় পৌঁছে গেলাম। সেখানে যেতে একটা ভয়ানক কাণ্ড ঘটে গেল, যেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার চোখের সামনে একটা ছোট্ট মেয়ে তার মায়ের পায়ে একটা ধারালো ছুরি ঢুকিয়ে দিল। এটা দেখার পর নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি তো দেখে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। মেয়েটা কেন এমন করলো? আমি তো দেখে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম। মেয়েটা কেন এমন করলো? গাড়ি থেকে নিচে নেমে যখনই মহিলাটার কাছে যাচ্ছিলাম, তখনই ছোট্ট মেয়েটা যা বললো তা শুনে আরো বেশি অবাক হয়ে গেছে। এখানে আপনারা যারা আছেন নিশ্চয় তারা ভাবছেন আমি আমার মায়ের সাথে কেন এমন করলাম। সত্যি কথা বলতে ইনি মা হওয়ার যোগ্যই নেই। এই মহিলাটি আমার আর আমার ভাইয়ের দ্বারা সারা জীবন মানুষের কাছে ভিক্ষা করে সে টাকা নিজে আত্মসাৎ করে। আমার ভাইটা খুব ভালো ফুটবল খেলতে পারতো, তাই আমার ভাই এই কাজ করতে চেয়েছিল। না বলে এক রাতে তার হাতগুলো বেঁধে তার চোখগুলো নষ্ট করে দেয়। তারপর থেকে সারা জীবনের মতো অন্ধ হয়ে যায় আমার ভাইটা। সেদিন আমি সেখানে থেকেও কিচ্ছু করতে পারিনি। আজ যখন সুযোগ পেয়েছি তখন আমি নিজের হাতে এই মহিলাকে খুন করব, কিন্তু তার আগে পুলিশগুলো আমাকে ধরে ফেলেছে। আচ্ছা, মানুষ এতটা নিচে কিভাবে নামতে পারে যে একটা মানুষের সাথে এমন করতে পারে? মানুষ টাকার জন্য নিজের সন্তানকেই মেরে ফেলতে পারে। এমন মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এবার ভেতরে চলো। ভেতরে যেতেই মিস আদ্রিতা, আপনার উপর অভিযোগ রয়েছে যে আপনি আগে যে বাসায় থাকতেন সে বাসার মালিক আপনার কাছে 29 লাখ টাকা পাবে। এই কথাটা কি সত্যি? সত্যি, কিন্তু আমার পক্ষে এতগুলো টাকা দেওয়া সম্ভব না। তাহলে আমাদের আইনি ব্যবস্থা নিতে হবে। ওরা কি আমায় জেলখানায় ঢুকিয়ে দেবে? আমি জেলে যেতে চাই না। আমি আপনার সাথে থাকতে চাই বলেই ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। দেখুন, যেহেতু অভিযোগ আসছে আদ্রিতার কাছে এতগুলো টাকা পাবে, সেহেতু এই টাকার মালিককে কাল থানায় আসতে বলবেন। আমি সমস্ত টাকা কালই দিয়ে দেবো। এখন আমরা আসি। বাবা বড়লোক মানুষ, এতগুলো টাকা একদিন পরে দিয়ে দেবে। মেয়েটার কপাল পুরো সোনার মতো। এমন ছেলে খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার। লাখে এমন একটা ছেলে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তুমি এত ভয় পেও না, ঠিক আছে? আমি আছি তো তোমার সাথে, তাই না? আচ্ছা, একটা কথা বলবো, আপনি আমার জন্য এত কিছু কেন করতেছেন? এতগুলো টাকা আমি কোনোদিন চোখেও দেখিনি। আর আপনি কি এক কথায় টাকাগুলো দিতে রাজি হয়ে গেলেন? টাকাগুলো দিয়ে কি হবে যদি বিপদে কাজে না লাগে? আর হ্যাঁ, টাকা থাকলে যে প্রকৃত শান্তি পাওয়া যায় তা কিন্তু না। এর জন্য দরকার হয় মনের শান্তির। আর তুমি এসব বিষয়ে না ভাবলেও চলবে। তারপর সেখান থেকে বাড়ি চলে আসলাম। আর পরের দিন সব টাকা দিয়ে দিলাম বাড়ির মালিককে। আজ থেকে আদ্রিতা পুরোপুরি মুক্ত। আজ খুব গরম পড়ছে, আকাশ কালো হয়ে আসছে, মনে হয় বৃষ্টি হবে। তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। বাসায় ঢুকতে অবাক হয়ে গেলাম, কারণ আদ্রিতা এত সুন্দর করে সেজে বসে আছে কেন? কি ব্যাপার, এত সুন্দর করে সেজে বসে আছো যে? তার একটা কারণ আছে। কি কারণ? বিয়ে করবেন না আমায়? আজকের এই দিনটা খুব সুন্দর দিন, তাই আজই আমরা বিয়ে করব। সত্যি বলছো? যাক, অবশেষে তাহলে সেই দিন চলে এলো। আমি গেলাম আর এই এলাম। তাড়াতাড়ি রুমে এসেছি, সেজে গুজে রেডি হয়ে এলাম। কি যে আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তাড়াতাড়ি নিচে এসে বললাম, চলো তাহলে যাওয়া যাক। কোথায়? একটু বললে কাজে অফিসে। তারপর কাজে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর সেখানে যেতেই আমার কিছু বন্ধুকে ডেকে নিলাম সাক্ষী দেওয়ার জন্য। যথা নিয়মে বিয়েটা হয়ে গেল। যাক,
আমার সব স্বপ্ন সত্যি হলো। আর আদ্রিতা আজ থেকে আমার কেউ আর আমাদের মাঝে আসতে পারবে না। সত্যি আজকের মতো আনন্দ কখনো পাইনি। যখন কেউ নিজের মনের মানুষকে নিজের করে পায়, তারাই বুঝতে পারে নিজের আপন মানুষকে পাওয়ার আনন্দটা। বন্ধুদের ট্রিট দিয়ে বাসায় ফিরতে অনেকটা রাত হয়ে গেছে। আমাদের রুমটা লাল গোলাপ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বাইরে ঝড় উঠেছে। আমি বাসর ঘরে বসে আছি, জানি না এই রাতটাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়। রুমে দরজাটা লাগিয়ে দিয়ে আদ্রিতাকে বললাম, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। যা, আমি এতটাও সুন্দর না। চলো ছাদে যাই, বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে। আমার ভয় করে। আরে আমি আছি তো, চলো। আচ্ছা, আপনি যখন এত করে বলছেন তখন তো যেতেই হয়। আদ্রিতাকে সাথে নিয়ে ছাদে বৃষ্টিতে ভিজতে লাগলাম। এক সময় হালকা ঠান্ডায় আদ্রিতার শরীরটা কাঁপছিল, সাথে তার লাল টুকটুকে ঠোঁটগুলো দিকে তাকাতে এক অচেনা নেশায় যেন ডুবে যাচ্ছিলাম। তখন নিজেকে বারবার কন্ট্রোল করতে পারছিলাম না, বারবার ওই মায়াবী ঠোঁটগুলোর মায়ায় ডুবে যাচ্ছিলাম। তাই আদ্রিতাকে কাছে টেনে দুজনের ছোট্ট একসাথে করে দিলাম আর ডুবে গেলাম এক অচেনা মায়ায়। এইভাবে প্রায় কয়েক মিনিট বেরিয়ে গেল। নিজে এসে কাপড়গুলো চেঞ্জ করে বিছানায় শুতে এসে আদ্রিতাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি করছেন? একটু আদর করছি বলে আবার তার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা এক করে একে অপরের ঠোঁটের সাথে দিতে থাকলাম। শুধু এটাই নয়, তারপর যা হলো তার কি বলবো, এরপর যা হলো তা বলবো না। আমাদের বাসর ঘরের পরে আমাদের মাঝে কি কি হয়েছিল যদি জানতে চান, তাহলে নিজের বাসর ঘরে গেলেই বুঝতে পারবেন যে বাসর ঘরে কি কি হয়। ছাড়ুন, সারা রাত আমাকে একটুও ঘুমাতে দেননি, এখন নিজে আরাম করে ঘুমাচ্ছেন। কেন এত তাড়াতাড়ি আর একটু আদর করি না? আচ্ছা, আপনার এত আদর কোথা থেকে ভেসে আসতেছে? কেন নিজে বউকে না আদর করলে কাকে করবো? হ্যাঁ, আমি জানি না। ওকে, তাহলে আমার কিন্তু আরেকটা গার্লফ্রেন্ড আছে, ওর কাছে গেলে আমায় খুব আদর করবে। কি কবে থেকে চলছে এইসব? পরশু থেকে। ভালো তো, তাহলে ওর কাছেই যান, আমার কাছে আসবেন না। আচ্ছা, আমি তখন উঠে এমনি বাইরে চলে যাচ্ছিলাম, কারণ আমি জানি ও আটকাতে আসবেই। উনি তো সত্যি সত্যিই চলে যাচ্ছে, তার মানে কি সত্যি কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? না, এটা হতে পারে না। যে করেই হোক ওনাকে আটকাতে হবে। আমি কাউকে ওনার একটুও ভাগ দিতে পারবো না। এই যে শুনছেন? শুনেও না শোনার ভান করলাম আমি। থুর, কেন যে এই কথা বলতে গেলাম না, এবারে যেতেই হচ্ছে দেখছি। তারপর তাড়াতাড়ি নিচে গিয়ে এই যে দাঁড়ান বলছি। কি হয়েছে? কই যাচ্ছেন আমাকে রেখে? কেন, এই তো কিছুক্ষণ আগে থেকে বললাম আমার গার্লফ্রেন্ডের বাসায়। কেন, আপনার এই গার্লফ্রেন্ড কি আমার থেকে বেশি যত্ন নেয়? আপনি এখন কোথাও যেতে পারবেন না, ঘরে চলুন। যেতে পারি, তবে একটা শর্তে। কি? আগে দুটো ইয়ে দিতে হবে। ইয়ে আবার কি? ইয়ে মানে ইয়ে না। এটা কি হলো? এটাকে তো ইয়ে বলে। আপনি কি চুমুটার নতুন নাম ইয়ে রাখছেন? আপনি পারেনও বটে। এবার দাও, না হলে গার্লফ্রেন্ডের বাসায় চলে যাবো। কিন্তু বউকে কন্ট্রোলে রাখার নতুন উপায় এটা। চোখ বন্ধ করুন তার আগে। কেন? এমনি লজ্জা লাগে তো। আমি তো আপনার মতো রোমান্টিক না। এত পাম দিতে হবে না, এই যে চোখ বন্ধ করলাম। এনার সাথে কথায় পারা যাবে না, তাই দিতেই হলো। আজ থেকে সকালে 3টা, দুপুরে 2টা, রাতে তো ওটা স্পেশাল আছেই। স্পেশাল মানে? আরে ছোট্ট বাচ্চা, কিচ্ছু বলছে না, আজ রাত হলেই বুঝিয়ে দেবো। এনার মাথায় সবসময় শয়তানি বুদ্ধিগুলো ঘুরপাক খায়। তুমি যদি চলো ডালে ডালে বালিকে, আমি চলি পাতায় পাতায়। আচ্ছা, এবার তো রুমে চলুন। তারপর রুমে এসে হালকা নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। থুর, একটুও ভালো লাগতেছে না। উনি যখনই বাসা থেকে বেরিয়ে যান তখন কেমন জানি একলা একলা লাগে, কিচ্ছু ভালো লাগে না। কিছু খেতেও মন চায় না। আগে এক মুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হতো, তবুও 3 বেলা ঠিক মতো খেতে পারতাম না। কিন্তু এনার সঙ্গে আসার পর খাবার খাওয়ার ইচ্ছেই করে না। উনি পাশে থাকলেই মনে হয় পৃথিবীতে সব থেকে সুখী আমিই আছি। অফিসে এসে হালকা কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কেননা মেয়েটা একা একা বাসায় আছে। বাসায় বসে থাকতে ভালো লাগতেছিল না, তাই ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে তাড়াতাড়ি রান্না করে ফেললাম, কারণ ওনার আবার মুরগির মাংস খুব পছন্দ। বাসায় এসে আদ্রিতাকে বললাম, আদ্রিতা হোটেলে চলো, দুপুর হয়ে গেছে, আমার প্রচন্ড খিদে পেয়েছে। কেন, বাসায় খাবার নেই বুঝি? কই, আমি তো দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাবেন না, হাত মুখ ধুয়ে টেবিলে খেতে বসুন, আমি খাবার নিয়ে আসছি। কি আর করার, হাত মুখ ধুয়ে টেবিলে বসে পড়লাম।
তখনই ওনাকে ভাত আর মুরগির মাংসটা বেড়ে দিলাম। একটু মুখে দিতেই, ওয়াও, খুব সুন্দর হয়েছে, কোথা থেকে এনেছো? আনতে যাব কেন? আমি বুঝি রান্না করতে শিখিনি? ওয়াও, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এত সুন্দর রান্না জানো। তা জানতে তো হবেই। তুমি খেয়েছো? না। আরে কেন খাওনি? আপনাকে রেখে কি আমি কখনো খাইছি? সত্যিই তো, আজ পর্যন্ত আমি না খাওয়া পর্যন্ত মেরে কখনো একা খাইনি। আরে পাগলিটা, দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। কোথায় বসবো? বসার কি জায়গার অভাব রয়েছে নাকি? তারপর আদ্রিতাকে কোলে বসিয়ে খাবার খাইয়ে দিলাম। মেয়েটার স্বভাবটা এখন ছোট্ট বাচ্চাদের মধ্যেই রয়ে গেল। একটু কিছু হলেই ছোট বাচ্চার মতো ব্যা ব্যা করে কেঁদে দেয়। আর মেয়েটা কাঁদলে ওর থেকে বেশি আমারই কষ্ট লাগে। আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা? থাক, আর বলবো না, কারণ বলতে গেলেই ভয় লাগে। থাক, এ নিয়ে কতবার বলবে বলে বলছো, তারপর আর বলোই নি। সময় হোক, তারপরে এসব বলবো। সময়টা কবে হবে শুনি? পরের জন্মে। আচ্ছা। অপরদিকে আমার সব স্বপ্ন ভেঙে শান্তিতে সংসার করা হচ্ছে, তাই না? আমি বেঁচে থাকতে তা কখনো হতেই দিব না। তোদের সুখের সংসার যদি ভেঙে না দিয়েছি, তাহলে আমিও তামান্না না। যে করি হোক, ওই মেয়েটার একটা খারাপ ভিডিও করে সাইদকে দেখাতে হবে। খেলা শুরু, যেমন কথা তেমনি কাজ। একদিন সাইদের বাসায় এসিটা নষ্ট হয়ে যায়। সেদিন এসি মেকানিকের দ্বারা গোপন একটা ক্যামেরা ফিট করিয়ে নেই। উনি সকালবেলা যে বেরিয়েছেন এখনো আসেনি। তখনই কলিং বেলটা বেজে উঠল। দরজাটা খুলে দিতেই একজন অচেনা মানুষ। মিস্টার সাইদ স্যার ভিতরে আছেন? না তো, কেন? একটু দরকার ছিল। আচ্ছা, আপনি ওনার কি হন? আমি ওনার বউ, যা বলার আমাকেই বলতে পারেন, আমি ওনাকে বলে দিব। তেমন কোনো একটা কাজ নেই, এই কাগজটাতে একটা সাইন লাগতো। কিসের কাগজ এটা? তেমন কিছু না, জাস্ট একটা সাইন দিন। কিছু না ভেবেই সাইনটা করে দিলাম, কিন্তু এই সাইনটাই যে আমার জীবনের সব থেকে বড় বিপদটা ডেকে আনবে তা জানতাম না। অফিসে বসে কাজ করছিলাম, তখন একজন মানুষ আসলো। স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। জি বলুন। স্যার, আদ্রিতা ম্যাডাম আপনার সমস্ত প্রপার্টি নিজের নামে করতে নিতে যাচ্ছেন, তাই আমাকে এই সমস্ত প্রপার্টির কাজ বানিয়ে দিতে বলেছেন। এই হলো কাগজটা, আর এই যে ম্যাডামের সাইন। প্রথমে তো কথাটা শুনে মেজাজটা খারাপ হয়ে গেছিল, তখন কাগজটা দেখলাম, তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। যে মেয়েটাকে এতটা ভালোবাসতাম, তার জন্য সব কিছু করেছি, সে এমন কিছু করবে কল্পনাও করিনি। অন্যদিকে ওই সময় আদ্রিতা কাগজটাতে সাইন করেছিল, সেটার ভিডিও করে নিয়েছি, কাজে লাগবে। আমার সাথে আজ পর্যন্ত কেউ পেরে উঠতে পারেনি, আর পারবেও না। হা হা হা, ইটস ওয়ানলি মি তামান্না। ওনাকে এত ফোন করতেছি, ধরছে না কেন? উনি তো কখনো এমন করে না। আদ্রিতাও এতটা নিচে নামতে পারলো? আমাকে বললে আমি খুশি হয়ে ওর নামে সব কিছু লিখে দিতাম, আর সে কিনা ছি ছি ছি, ভাবতেও আমার ঘৃণা লাগছে।